রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পর আমি আবার আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা তারুণ্য নিয়ে কথা বলছিলাম। এর আগে আমরা 2টো পর্ব করেছি, আজকে আমাদের 3য় পর্ব। আসলে তারুণ্যতা অনেকটা আমি মনে করি আমাদের তারুণ্য সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে ডিমান্ডেবল হয়, যেটা এক কথায় আমি মনে করি রবীন্দ্রনাথের সেই লাইনটা, ওরে নবীন ওরে আমার কাঁচা, সেই কাঁচাকে কিভাবে সুন্দর সার্থক করতে হয় সেটা আমি মনে করি প্রথমেই যেটা যাদের উপর নির্ভর করে তারা হচ্ছে বাবা মা, অর্থাৎ প্যারেন্টস। আজকে আমাদের দেশটা এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি, আমরা অহরহ প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যে কথা বলি, প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে আমরা হয়রানি করি। এই জায়গাটা আমরা একবারও বুঝি না যে আমাদের বাচ্চারা আমাদেরকে ফলো করে। বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে তার ঘর, তার বাবা মা, তার পরিবার, তার এনভায়রনমেন্ট। আমাদের চারপাশে ওরা যা দেখছে, ওরা সাদা কাগজের মতো, যেটা আমি বলছিলাম এর আগে, সেই সাদা কাগজটায় আপনি যে ছাপ দেবেন সেটাই হয়ে উঠবে। যে বাবা মাকে বাচ্চারা অহরহ মিথ্যে কথা বলতে দেখে, তারা কিন্তু অভ্যস্ত হয়ে যায়, মনে করে মিথ্যেটাই হচ্ছে তাদের আদর্শ। এই বাচ্চা কিন্তু বড় হয়ে আরও বেশি বাবা মার চেয়েও বেশি বলার চেষ্টা করে। সেজন্য আসুন না আমরা প্রথমেই বাচ্চাদের সামনে আমরা মিথ্যে থেকে বিরত থাকি। আমরা চেষ্টা করব আমাদের সন্তানের সামনে অপ্রয়োজনে কাউকে হয়রানি না করতে, কারোর সাথে অপ্রয়োজনে কিংবা প্রয়োজনে মিথ্যে কথা না বলতে। বিশেষ করে সন্তানদের সামনে যদি কখনো আমরা বলি, আমরা চলুন না আস্তে আস্তে এই অভ্যাস থেকে পরিত্যাগ করি। অভ্যাস মানুষের দাস। আমি চেষ্টা করলে অনেক দিনের অভ্যাস হয়তো আমি একদিনে পারবো না, কিন্তু আমরা আস্তে আস্তে চেষ্টা করলে আমার বিশ্বাস আমরা পারবো। এবং আমরা প্রথমে যদি মিথ্যেটা আমরা বর্জন করি, আমাদের বাচ্চা অর্ধেক মানুষ হয়ে গেল। আমরা অনেকেই মনে করি আমাদের বাচ্চা কেন ভালো রেজাল্ট করে না, যে কোনোভাবে তোমাকে প্রথম হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আমরা এই জায়গায় একবারও যাই না যে আমরা ভালো রেজাল্টের চেয়ে একটা ভালো মানুষ দরকার। ভালো মানুষই পারে একটা জাতিকে একদম ইউটার্ন করে ঘুরিয়ে দিতে, উন্নয়নের দিকে ধাবিত করতে, উচ্চতার চরম শিখরে পৌঁছাতে। সেই জায়গা থেকে আমরা যদি মিথ্যেটা পরিহার করতে পারি, তাহলে আমরা মনে করি যে পরবর্তী স্টেপটা আমাদের ইতিবাচক মনোভাব। যে মানুষটা মিথ্যে পরিহার করে তার কিন্তু অটোমেটিকলি কিছুটা ইতিবাচক মানবতায় সে রূপান্তরিত হয়। যে সন্তান তার বাবা মাকে, তার শিক্ষককে ইতিবাচক মনোভাবে দেখে, সে বাচ্চা আস্তে আস্তে সে কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থাটা ইতিবাচকই হয়ে ওঠে। একটা অসুন্দরও তার কাছে সুন্দর হয়ে ওঠে। যেমন আমি যদি হাফ গ্লাসে যদি পানি থাকে, আমি যদি বলি অর্ধেক খালি, তাহলে কিন্তু এটা অনেকটা নেতিবাচকের দিকে ধাবিত হয়। কিন্তু আমি যদি বলি যে গ্লাসটার অর্ধেক ভরা, তাহলে কিন্তু ওইটা কিন্তু ইতিবাচক হয়, যেটা আমি নিজেও অনেক সময় ভুল করি। সেই জায়গাটা আমাদের ভুল থেকেই তো আমাদের সন্তানরা আগামী দিনে আমরা তাদেরকে শিক্ষা দিব, আমি যে ভুলটা করেছি ওরা যেন সেই ভুলটা না করে। আমাদের ইতিবাচক মনোভাবই বাচ্চাদের গড়ে তুলতে হলে আমাদেরকেও ইতিবাচক হতে হবে। এরপরে আসে ধরেন যে পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ। ইসলাম বলে সমস্ত ধর্মই পরিচ্ছন্নতার দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছে। সো সেই জায়গায় ধর্ম বলি কিংবা একটা দেশে আমার যদি মন পরিষ্কার থাকে, আমার পারিপার্শ্বিকতা পরিষ্কার থাকে, আমার সন্তান কিন্তু ও দেখে ওটাই শিখবে। সেই পরিচ্ছন্ন সন্তানকে দান করার জন্য নিজেকে পরিচ্ছন্ন হতে হবে, তারপর সন্তানকে শেখাতে হবে কীভাবে পরিচ্ছন্ন থাকতে হয়। আমরা যদি প্রতিনিয়ত কোনো না কোনো অসহায়ের পাশে দাঁড়াই, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল, অসহায়ের কোনো শেষ নাই। এখানে অর্থনৈতিক অসহায় আছে, এখানে রাজনৈতিক অসহায় আছে, এখানে আপনার মনে করেন যে অসহায়ত্ব এমন যে একটা বড় চোর ডাকাত সন্ত্রাসী দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো যে রাজনীতিটা এই মুহূর্তে সরকারের বিপরীতে যারা রাজনীতি করে দেশকে বাঁচানোর জন্য, দেশকে টিকিয়ে রাখার জন্য, তারা কোনো কথা বলার আগেই তাদেরকে জেলখানায় নিক্ষেপ করা হয়, অথচ শীর্ষ সন্ত্রাসীদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়। তো সেই জায়গাটায় যদি আমরা মনে করি যে অসহায়, এখানে রাজনৈতিক মানুষগুলো যারা অসহায়ত্বের শিকার, তাদের পাশেও আমরা দাঁড়াতে পারি। আমরা দাঁড়াতে পারি যে সমস্ত পরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, বিভিন্ন দাঙ্গায় শহীদ হয়েছে, নিহত হয়েছে,
কিংবা আপনার রাজনৈতিক কারণে গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারগুলো কিন্তু ভীষণ অসহায় অবস্থায় দিন যাপন করছে। আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, আমরা বিভিন্ন বস্তিগুলোর পাশে দাঁড়াতে পারি। আজকে প্রত্যেকটা বাবা মা যদি দুই একটা আমরা এই অসহায়দের পাশে দাঁড়াই, আমার সন্তান যদি দেখে, আমি এখানে বলতে চাই, আমার সন্তান যখন কোনো বড় কিছু আবদার করে, আমি ঢাকায় যখন গাড়িতে যাই তখন আমি আমার সন্তানকে আমি খুঁজি কোন বাচ্চাটা ফুল বিক্রি করে, কোন বাচ্চাটা ভিক্ষা চায়। আমি ওদেরকে বলি, ওই বাচ্চাটা যদি আল্লাহ যদি আমার ঘরে দিত তাহলে ও কিন্তু তোমার মতো গাড়িতে চড়তো, আর তুমি যদি ওর বাবা মার হতে তাহলে কিন্তু তুমি এইভাবে ফুল বিক্রি করতে। সো তুমি কোনো কিছু চাওয়ার আগে চিন্তা করবে যে ওই বাচ্চাটা কি পেলো আর কি পেলো না, তার পাশে তোমার দাঁড়ানো উচিত কি না। এবং একটা অসহায় একটা ভিক্ষুককে কোনো কিছু দান করার সময় আমি কিন্তু বাচ্চার হাত দিয়ে কিছু দিই, কারণ ও শিখুক কীভাবে দান করতে হয়। ঠিক একইভাবে আমাদের বাবা মা আমরা যদি এই কাজগুলো বাচ্চাদের সামনে করি তাহলে কিন্তু ওরা এইভাবে শিখে উঠবে। দায়িত্ব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক তরুণদের জন্য, বাচ্চাদের জন্য এবং যুবক যুবতীদের জন্য তো অবশ্যই। যে জাতি দায়িত্বে অবহেলা করে সে জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। যে বাবা মা তার দায়িত্ব অবহেলা করে সে সন্তান কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। যে বাবা মা একসময় দায়িত্ব অবহেলা করে, একটা সময় সন্তানরাও কিন্তু দায়িত্ব অবহেলা করা শিখে। যে সন্তান দেখে তার বাবা মা তার শ্বশুর শাশুড়িকে দেখভাল করছে না, তার বাবা মাকে দেখভাল করছে না, ওই সন্তানটা বড় হয়ে কিন্তু সেও তার বাবা মাকে অথবা তার শ্বশুর শাশুড়িকে অথবা তার যার প্রতি দায়িত্ব সেই দায়িত্বশীলতা থেকে সে কিন্তু দূরে সরে যাবে। সেইখানে আজকে যে আমরা যে শাশুড়িটিকে আমরা জ্বালাতন করছি, অত্যাচার করছি, আমরা কিন্তু বারবার আমাদের ভবিষ্যৎটার দিকে যদি তাকাই, এই শাশুড়ি, আমার শাশুড়ি একদিন কারো না কারো ছেলের বউ ছিল, আমিও একদিন কারো না কারো শাশুড়ি হব, তখন আমিও কিন্তু সেই নির্যাতনের শিকার হতে পারি, কিংবা সেটা আরও বেশি ভয়াবহ হতে পারে। এটা যদি আমরা বাচ্চাদের সামনে করি এবং বাচ্চাদেরকে যদি সচেতন করি, তাহলে আমার মনে হয় যে আমরা অনেক দূর আরও অ্যাডভান্স করতে পারবো আমাদের আগামী জাতিকে। আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই। আমার এক বড় বোন আছে এলাকার, উনি একটা মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত ছিলেন, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত। একদিন ওনাকে কোনো একটা সেমিনারে ওনার সাথে দেখা, একটা পর্যায়ে বললাম যে আপা সময় কিভাবে কাটে? বললো যে আর বলো না, আমি খুব কষ্ট পাই, আমার একটা নাতি হয়েছে, আমার 5,000 বর্গফিটের বাসা গুলশানে, কিন্তু আমার ছেলে আমার সাথে থাকে না, সে নিকেতনে থাকে। আমি প্রতিদিন সকালে সন্ধ্যায় আমার নাতিটাকে দেখতে যাই, 10 মাস বয়সের নাতি, আমার যে কি কষ্ট হয়। তা আমি বললাম আপা আপনার এত বড় বাসা খালি, কেউ নাই, তো ছেলের বউ কেন থাকে না? বলে কেন যে থাকে না আমি তোমাকে বুঝাতে পারবো না। তবে আমি ছেলেকে একদিন প্রশ্ন করেছিলাম, আমার ছেলে আমাকে উত্তর দিয়েছিল, তুমি কি তোমার শাশুড়ির সাথে থেকেছ? তো তুমি যেহেতু থাকোনি, তোমার সেই অধিকার নাই আমার বউকে কিছু বলার, আমারও সেই অধিকার নাই। এখান থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম যে আমরা যা করব ভবিষ্যৎ আমাদের জন্য হয়তো সেটা কিংবা তার চেয়েও বেশি আমাদের জন্য থাকবে। তো এই জায়গাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমি আজকে আপনাদের বেশি সময় নিব না, প্রথমে আজকে এই পর্যন্তই থাকতে চাই। আমাদের সন্তানের পাশে আমরা কিভাবে দাঁড়াবো, যারা আগামী ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিবে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে, বিভিন্ন সেক্টরের কর্ণধার হবে, তারা কতটা মানুষ হলো সেটা না, তারা কতটা উৎকোচ গ্রহণ করার জন্য পড়ালেখা করলো সেটা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।